সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। তিনি একজন বিপ্লবী নেতা, একদা সামলেছেন রাষ্ট্রপতির দায়িত্ব। তাকে যে কোনো মুহূর্তে শেষ করে দেওয়া হবে, তার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সেই সম্পর্কে অবগত হয়েও তিনি বলেছিলেন, যদি জানে শেষ করার মতন ঘটনা থেকে বেঁচে যাওয়ার কোনো অলিম্পিক ইভেন্ট হয় তাহলে তিনি সোনার পদক পেতেন। তাকে একবার নয়, দুবার নয়, মোট 638 বার পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল। ভাবতে পারছেন? আমরা বলছি কিউবার একদা রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর কথা। আজকের এই এপিসোডে তাকে জানে শেষ করার যে ষড়যন্ত্র সেই নিয়েই বলবো। আর আপনাদের সঙ্গে আজকের এপিসোডে রয়েছি আমি, অহনা। ফিদেল কাস্ত্রো, যাকে জীবদ্দশায় সিআইএ 638 বার জানে শেষ করার চেষ্টা করেছিল। 90 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। ফিদেল কাস্ত্রোর জীবনে উল্লেখযোগ্য একটি নাম, মারিতা লরেঞ্জ। জার্মান বংশোদ্ভূত এই আমেরিকান নাগরিকের সঙ্গে 1959 সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ফিদেল কাস্ত্রো। এরপর তাদের সম্পর্ক এমন মোড় নেয় যা শুনলে আপনারাও অবাক হবেন। কাস্ত্রোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েন লরেঞ্জ। এই অবস্থায় তিনি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি আমেরিকায় চলে যান। সেখানে নাকি সিআইএ সদস্যরা তার জন্য রীতিমতন ওত পেতেছিল। তারা তাকে বোঝাতে সক্ষম হয় যে কাস্ত্রো তার চিকিৎসা নয়, বরং তার গর্ভপাত করানোর চেষ্টা করছেন। এখানেই আপনারা বুঝতে পারছেন যে একজন মায়ের কাছে তার সন্তানের প্রতি টান ঠিক কতটা থাকতে পারে। যদিও সেই সন্তান ভূমিষ্ঠ হয়নি ঠিকই, কিন্তু টান তো টান, সেটা তো থাকবেই। তাই সিআইএ সদস্যদের কথা লরেঞ্জ সত্য বা মিথ্যে হিসেবে না দেখে একেবারে বিশ্বাস করে নেন। তারা তাকে বলেন যে আমেরিকার স্বার্থে হলেও লরেঞ্জকে কিউবায় ফিরে যেতে হবে এবং এরপর থেকে তার একটাই মিশন হবে, সেটা হচ্ছে ফিদেল কাস্ত্রোকে চিরতরে সরিয়ে ফেলা। এর জন্য সিআইএর পক্ষ থেকে কিছু বিষাক্ত ওষুধ লরেঞ্জকে দেওয়া হয়। লরেঞ্জের কাজ ছিল সেগুলো কাস্ত্রোর জুসে মিশিয়ে সবার অগোচরে আবার পালিয়ে আসা। কাস্টমস অফিসে ধরা পড়ে যাওয়ার ভয়ে লরেঞ্জ ওষুধগুলো তার কোল্ড ক্রিমের বক্সে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু সৌভাগ্য বলতে হয় ফিদেল কাস্ত্রোর, কারণ কোনোভাবেই এই বিষয়টা হয়ে ওঠেনি। তিনি এই ষড়যন্ত্রের ব্যাপারটা টের পেয়ে গিয়েছিলেন। এরপর তিনি নিজের যে গানটি সেটি লরেঞ্জের হাতে তুলে দিয়ে বললেন তাকে শেষ করে দিতে। কিন্তু সেটা তো করতে পারেননি লরেঞ্জ, বরং আবেগের আতিশয্যে জড়িয়ে ধরলেন কাস্ত্রোকে। 1961 সালে বে অফ পিগস হামলার পর সিআইএ প্রশিক্ষিত 1000-এরও বেশি কিউবায় নির্বাসিত নাগরিক কাস্ত্রো বাহিনীর হাতে ধরা পড়ে। এরপর আমেরিকা সরকারের পক্ষ থেকে তাদের মুক্তির ব্যাপারে সরাসরি ফিদেল কাস্ত্রোর সঙ্গে কথা বলতে পাঠানো হয় অ্যাটর্নি জেমস বিকে। 1 মাসেরও বেশি সময় ধরে তাদের মধ্যে আলাপচারিতাটা চলেছিল। এই সময় এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক বেশ ভালোই হয়ে ওঠে। এই সময় এই বিশ্বাসটাকে কাজে লাগানোর চেষ্টা করে সিআইএ। যেটা করা হয়েছিল যে ডনোভানকে বিশ্বাস করে তার সঙ্গে প্রিয় কাজ মাছ ধরতে গিয়েছিলেন কাস্ত্রো। এখান থেকেই তাকে জানে শেষ করার আরো একটা ফাঁদ পাতা হয়। এই পরিকল্পনায় ছিল সিআইএর তরফে দেওয়া বিষ মাখানো ড্রাইভ স্যুট। তারা ডনোভানকে প্রস্তাব দিয়েছিল ফিদেল কাস্ত্রোকে একটি ড্রাইভ স্যুট উপহার দেওয়ার জন্য, যেটাতে বিষাক্ত মাদুরা ফুড ফাঙ্গাস এবং যক্ষার ব্যাকটেরিয়া মেশানো থাকবে। এটা গায়ে দিলেই রোগে আক্রান্ত হয়ে যাবেন কাস্ত্রো, আর হাসিলটা হয়ে যাবে সিআইএর আসল উদ্দেশ্য। কিন্তু এবারেও তাদের হতাশ হতে হলো, কারণ কিছুদিন আগেই ডনোভান কাস্ত্রোকে একটা ড্রাইভ স্যুট গিফট করেছিলেন। তাই নতুন করে সেটা যদি তিনি দেন তাহলে সন্দেহ বাড়বে বই কমবে না, তাই না?
তো শরীরে বিভিন্ন টিকা বা বিভিন্ন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের যে শরীরে ইনজেকশন দিয়ে তরল দেওয়া হয়, সেই সূচটাকেও কিন্তু ব্যবহার করা হয়েছিল কাস্ত্রোকে জানে শেষ করার জন্য। এই সূচটাকে বলা হয় হাইপোডার্মিক সূচ, আর এই হাইপোডার্মিক সূচ দিয়ে ফিদেল কাস্ত্রোকে শেষ করার পরিকল্পনা করা হয়। তবে সরাসরি সূচ নিয়ে গেলে ধরা পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই বল পেনের আগায় সেই সূচ লাগিয়ে দেওয়া হয়। ভাবতে পারছেন, পরতে পরতে ষড়যন্ত্র। আর এর ভিতরে ব্যবহার করা হয় বিষাক্ত পদার্থ। ফলে কেউ যদি একবার ধাক্কা দেওয়ার ছলে কাস্ত্রোর গায়ে ওই কলমটা দিয়ে দিতে পারে, খোঁচা দিতে পারে, তাহলেই খেল খতম। কিন্তু এমন পরিকল্পনা সেটাও সফলতার মুখ দেখেনি। 1967 সেই সময় 4 নভেম্বর স্ট্যান্ডার্ড ইভিনিং পোস্ট থেকে জানা যায় যে 1960 সালে কাস্ত্রো যখন জাতিসংঘের সদর দফতর পরিদর্শনে গিয়েছিলেন, তখন তাকে জানে শেষ করার আরও একটা প্রচেষ্টা চালানো হয়। এর অংশ হিসেবে সিআইএ একজন এজেন্টকে নিউ ইয়র্ক শহরের পুলিশ ইন্সপেক্টর মাইকেল জে মরফির শরণাপন্ন হন। তাকে প্রলুব্ধ করেন কাস্ত্রোকে এমন একটা চুরুট দেওয়ার জন্য যার ভিতরে ভরা থাকবে বারুদ। ফলে আগুন ধরানো মাত্রই বিস্ফোরণে মৃত্যু হবে কাস্ত্রোর। কিন্তু বারবার তাদের সেই চক্রান্ত ব্যর্থই হয়। আচ্ছা, কাস্ত্রোর একটা শখ সম্পর্কে আপনাদের বলি, স্কুবা ড্রাইভিং। এই তথ্যটা সিআইএ বেশ ভালোভাবেই জানতো, তাই তার এই শখটাকেই তারা মৃত্যুর কারণ বানাতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল কাস্ত্রোর পছন্দ স্কুবা ডাইভিং এর যে জায়গায়, সেখানে নকল একটা শঙ্খ রেখে আসা হবে, যেটা আদপে একটি বোমা। এটির রং হবে উজ্জ্বল, গঠনে বৈচিত্র্য আনা হবে। খুব স্বাভাবিকভাবে এই ধরনের কিছু হলে সেটা দেখে কাস্ত্রো এগিয়ে যাবেন, আর সেখানেই তিনি যেই ওই শঙ্খটার কাছে যাবেন, সেটা ফেটে যাবে, জানে শেষ হয়ে যাবেন ফিদেল কাস্ত্রো। জানে শেষ করা বাদে ফিদেল কাস্ত্রোকে ঘিরে সবচেয়ে ভয়াবহ যে পরিকল্পনা, সেই কথাটাও আপনাদেরকে বলতে হয়, আর সেটা হচ্ছে একটি মাদক দ্রব্যের কথা। একবার কাস্ত্রো এক রেডিও স্টেশন থেকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো সিআইএ ভেবেছিল যে যদি সেই অনুষ্ঠান স্থলে কোনোভাবে মাদক স্প্রে করা হয়, তাহলে কাস্ত্রো পাগলের মতন আচরণ করবে। সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানে তার অসংলগ্ন কথাবার্তা শুনে দেশবাসী তাকে পাগল ভেবে তার উপরে আস্থা হারিয়ে ফেলবে। কিন্তু সেই পরিকল্পনাও ব্যর্থ হলো। সিআইএ এরপর টার্গেট করলো কাস্ত্রোর রুমালকে। তারা ভেবেছিল যদি কোনোভাবে তার রুমালে বিষটা মাখিয়ে দেওয়া যায়, তাহলে তাদের উদ্দেশ্যটা সফল হবে। তারা এমনভাবে বিষ মেশাতে চেয়েছিল যা তাকে মারাত্মক অসুস্থ করে দেবে। ফলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে কাস্ত্রোকে। কাস্ত্রোকে শেষ করে দিতে সিআইএ যতগুলো পদক্ষেপ নিয়েছিল, তার মাঝে সফলতার সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিল মিল্কশেকে বিষ মেশানো। হাভানার হিলটন হোটেলে খেতে গিয়েছিলেন কাস্ত্রো। এখানে খাবার শেষে দেওয়া মিল্কশেকটি ভীষণ পছন্দ করতেন কাস্ত্রো, আর সেই সুযোগটিকেও কাজে লাগানোর চেষ্টা করেছিল সিআইএ। তারা এক গুপ্ত ঘাতক নিযুক্ত করেছিলেন ওয়েটার বেশে। সেই ওয়েটারকে তারা কিছু পিলস দিয়েছিল যেগুলো বিষাক্ত। তাদের উদ্দেশ্য ছিল কাস্ত্রোর প্রিয় সেই মিল্কশেকে এই বিষাক্ত পিলগুলোকে মিশিয়ে কাস্ত্রোকে শেষ করে দেওয়া। প্রায় 1 বছর ধরে এর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। অবশেষে যখন কাস্ত্রো এসে সেই মিল্কশেক অর্ডার দিলেন, তখন সেই ওয়েটার সেটিতে পিল মেশাতে গিয়ে থমকে গেলেন। কেন জানেন? কারণ ঠান্ডার কারণে পিলটি ফ্রিজের গায়ে শক্ত হয়ে আটকে গেছিল। তাড়াহুড়ো করে তুলতে গিয়ে বেচারা সেই পিলগুলোকেই ভেঙে ফেলে। ফলে এই যাত্রাতেও অল্পের জন্য রেহাই পেয়ে গেলেন কাস্ত্রো। কাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট পদে টানা 31 বছর ছিলেন। ভাবতে পারছেন, 31 বছর। 1959 থেকে 1976 পর্যন্ত কিউবার তিনি দায়িত্ব সামলেছেন। 1976 থেকে 2008 পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। 1961 সালে প্রতিষ্ঠা হয় কিউবার কমিউনিস্ট পার্টি। 2011 সাল পর্যন্ত তার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি তিনিই ছিলেন।
তবে শেষ কয়েক বছর পার্টির কাজেও খুব সক্রিয় ভূমিকা নিতে পারেননি তিনি, কারণ বয়সের কারণে তার গুরুতর অসুস্থতা। 2008 সালের 19শে ফেব্রুয়ারি তিনি ক্ষমতা ছাড়ার ঘোষণা করেছিলেন। বিশ্বের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম হলেন ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রোর অবসরের পরেও কিউবা শাসন করেছে তার প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি। সালটা 1983। সপ্তম জোট নিরপেক্ষ সামিটে যোগদান করতে ভারতে এসেছিলেন কিউবা বিপ্লবের শীর্ষ নেতা এবং সে দেশের প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। নিউ দিল্লির বিজ্ঞান ভবন তখন সরকারি আমলা, মন্ত্রী, সাংবাদিকে পরিপূর্ণ। সভা শেষে সৌজন্য বিনিময়ে কাস্ত্রোর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আর তা দেখেও না দেখার ভান করেছিলেন কাস্ত্রো। দ্বিতীয়বারের জন্য ফের একইভাবে কাস্ত্রোর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এইবারেও সেই দৃশ্য দেখল ভিড়ে ঠাসা পোডিয়াম। ইন্দিরা গান্ধীকে হাত বাড়াতে দেখেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই কাস্ত্রোর। ভাবতে পারছেন? কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। কাস্ত্রো শুধুমাত্র একটা স্মিত হাসি ছিল মুখে। কাস্ত্রোর সেই হাসির রহস্য ইন্দিরা গান্ধী নিজেও ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তৃতীয়বারের জন্য একইভাবে তার দিকে হাত বাড়িয়ে দেন। এবার আর কাস্ত্রো সৌজন্য থেকে কি করে রক্ষা করবেন? পোডিয়াম তখন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল সেই উত্তরের অপেক্ষায়। ঠিক সেই সময় সকলকে চমকে ইন্দিরা গান্ধীর হাত ধরে তার কাছে টেনে নেন কাস্ত্রো। তারপর বেয়ার হাক করেন ইন্দিরা গান্ধীকে। ফিদেল কাস্ত্রোর এই ব্যবহারে অভিভূত হয়েছিলেন উপস্থিত সকলেই। 60-এর দশকের গোড়ার দিকে ফেব্রুয়ারির একটা রাত হাভানার হোটেলে, সেখানে সুইটে প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন লিজা, একজন আমেরিকান সাংবাদিক। রাত 11:30 নাগাদ মেকআপ মুছে পোশাক পাল্টে শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আর সেই সময়ে হোটেল ঘরের দরজায় টোকা। লিজা দেখলেন যার সাক্ষাৎ নিতে সুদূর আমেরিকা থেকে তিনি হাভানা এসেছেন, সেই ভদ্রলোক তার সামনে, বছর 37-এর ফিদেল কাস্ত্রো। কয়েক বছর আগেই বিপ্লব এনে ফিদেল তখন কিউবার শীর্ষ পদে। লিজা শটান বলে বসেছিলেন, আপনি দেশের শাসক হতেই পারেন, আমিও একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক। আপনার সাহস কি করে হয় আমাকে এতক্ষণ অপেক্ষা করানোর? দুজনের আলাপ পর্বের শুরুটা এইরকমই ছিল। সে রাতে কয়েক ঘন্টা কথাও হয়েছিল ফিদেল কাস্ত্রো আর লিজার, মার্কসবার্গ থেকে শুরু করে কিউবায় রাজনৈতিক বন্দীদের অবস্থা সব নিয়ে। আমেরিকা যতই শত্রু হোক, সুন্দরী ছিপছিপে আমেরিকান সাংবাদিকের প্রেমে পড়তে খুব বেশি সময় লাগেনি ফিদেল কাস্ত্রোর। আরো কয়েকবার কিউবায় গিয়েছিলেন লিজা। স্বীকার করেছিলেন তিনি বিপ্লবী নেতার প্রেমে হাবুডুবু খেয়েছেন, এক বিছানায় কাটিয়েছেন রাতও। বিপ্লবী আন্দোলন, স্নায়ুযুদ্ধ, পূর্ব পশ্চিম দ্বন্দ্ব, পুঁজিবাদ আর কমিউনিজমের সংঘাত, এই সব মিলে গড়ে ওঠা সেই কাল পর্ব ফিদেল কাস্ত্রোর জীবনের গল্প। ফিদেল কাস্ত্রো এমন একজন চরিত্র যিনি কিউবায় পরিবর্তন এনেছিলেন, কিন্তু তার এই পরিবর্তন আনাটাই আমেরিকা খুব একটা ভালো চোখে দেখেনি, আর সেই জন্য একের পর এক তাকে জানে শেষ করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ফিদেল কাস্ত্রো সেই সমস্ত কিছুকেই বলা যেতে পারে যে সুন্দর করে এড়িয়ে যেতে পেরেছিলেন, ভাগ্য তার সহায় ছিল। তার জীবনের সঙ্গে যেরকম উন্নয়নের কথা রয়েছে, যেরকম এইভাবে মৃত্যুর কন্ট্রোভার্সি রয়েছে, তার সঙ্গে কিন্তু এই লিজার মতন নারীদের সঙ্গে জড়িয়ে পড়া, তাদের সঙ্গে রাত কাটানো, এই ব্যাপারগুলোও রয়েছে। কিন্তু ফিদেল কাস্ত্রো তিনি সব সময় মনে থাকবেন তার রাজনৈতিক পরিচিতির জন্য, এবং অতি অবশ্যই তাকে যেভাবে জানে শেষ করা হয়েছে, সেই জানে শেষ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, সেই সমস্ত ষড়যন্ত্রের জন্য। ভাবতে পারছেন একটা মানুষকে জানে শেষ করার জন্য একবার নয়, দুবার নয়, প্রায় 600 বারের ওপর তাকে জানে শেষ করার অ্যাটেম্প নেয় সিআইএ। শুধুমাত্র কিউবার উন্নয়নটা সেই সময় আমেরিকা ভালো চোখে নিতে পারছিল না, কিন্তু ভাগ্য তার সহায় ছিল, তাই প্রত্যেকবার তিনি সেই সমস্ত বাধাকে পেরিয়ে যেতে পেরেছেন। তিনি নিজে পরিষ্কার বলছেন যে জানে শেষ করার ঘটনায় বেঁচে যাওয়ার জন্য যদি কোনো রকম মেডেল দেওয়া হয়, কোনো অলিম্পিক হয়, তাহলে তিনিই প্রথম হবেন। কেমন লাগলো আজকের এই এপিসোড?
অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কে এই নরেন্দ্র মোদী? অনেক কথা আছে ওর নিয়ে, দাঙ্গা টাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।